আসসালামু আলাইকুম। আমি ফাতেমা খাতুন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আদর্শ কলেজ, বগুড়া। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্র থেকে। এর আগে তোমাদের দেশ প্রেম ও জাতীয়তা অধ্যায় থেকে জাতি কী, জাতীয়তা কী ও জাতীয়তার উপাদানগুলো কী আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জাতীয়তা ও জাতির মধ্যে পার্থক্য। আচ্ছা, উৎপত্তিগত দিক থেকে আমরা আগেই জেনেছি জাতি ও জাতীয়তা একই অর্থে বোঝা যায়। জাতীয়তা ও জাতি একই শব্দ ন্যাশন শব্দ থেকে এসেছে, যার ইংরেজি শব্দ ব্রণ বা জন্ম। অর্থাৎ উৎপত্তিগত দিক থেকে আলোচনা করলে আমরা বুঝতে পারি যে জাতীয়তা ও জাতি একই অর্থে বোঝায়। কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ জাতীয়তা ও জাতির মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন। তাহলে জাতীয়তা বলতে কি বুঝান? জাতীয়তা বলতে বোঝাচ্ছে একই বংশ, ধর্ম, গোত্র, বর্ণ, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সব কিছুই একই থাকে, তাদেরকে জাতীয়তা বলে। আর জাতি বলতে বোঝাচ্ছে এখানে জাতীয়তা গঠনের উপাদানের যে প্রয়োজনীয় তথ্যগুলো, তাতে জাতি স্বাধীন, জাতীয়তা থেকে যে স্বাধীন লাভ করে তাকেই জাতি বলে। এ ক্ষেত্রে আমরা জাতীয়তার ও জাতির পার্থক্য আলোচনা করতে পারি। এক, ধারণাগত দিক থেকে। ধারণাগত দিক থেকে জাতীয়তা একটি মানসিক ধারণা, আর জাতি হচ্ছে একটি বাস্তব ধারণা। এরপরে সাধারণ সূত্রে জাতীয়তা গঠনের জন্য প্রয়োজন বংশ, গোত্র, ধর্ম, ভাষা, সাহিত্য ইত্যাদি। আর জাতির ক্ষেত্রে প্রয়োজন জাতীয়তার স্বাধীনতা, জাতি গঠনে প্রয়োজন স্বাধীনতা। পর্যায়গত দিক থেকে জাতীয়তা সুসংহতভাবেই গঠিত হতে পারে না, কিন্তু জাতি সুসংগঠিতভাবেই গঠিত হয়। জাতি গঠনের অভিজ্ঞতাটি বাস্তব। এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে জাতি ও জাতীয়তার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। জাতীয়তা গঠনের জাতি বিভিন্ন পর্যায়ে থাকে। এরপরে আমরা আলোচনা করতে পারি জাতীয়তা নির্ধারণের নীতি। জাতীয়তা নির্ধারণের নীতি মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। জাতীয়তা নির্ধারণের নীতি একটি হচ্ছে সাংস্কৃতিক নীতি, অপরটি হচ্ছে ভৌগোলিক নীতি। সাংস্কৃতিক নীতি একটি বাস্তব ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদির ক্ষেত্রে জাতীয়তা গঠনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে এদেরকে সাংস্কৃতিক নীতি নির্ধারিত করা হয়েছে। আর ভৌগোলিক ক্ষেত্রে অবস্থান ভেদে তাদেরকে জাতীয়তা গঠনের পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে এদের পর্যালোচনা করে দুটি নীতি নির্ধারণ করেছেন। তাহলে এখানে আমরা জাতীয়তা নির্ধারণের নীতি হিসাবে দুই ধরনের নীতি আমরা আলোচনা করব। এক, সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে জাতীয়তা। সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে জাতীয়তা বলতে আমরা মূলত বুঝি জাতীয়তা এক ধরনের ইতিহাস, ঐতিহ্য, বংশগতভাবে গঠিত। সাংস্কৃতিকভাবে তারা জাতীয়তা বোধে যখন আমরা একই বংশের লোক ভাবি, যে একই রক্ত, একই বংশ, একই ক্ষেত্রে তারা সাহিত্য, ভাষা, সংস্কৃতি নিজেদেরকে একই গোত্রের মনে করে তারা সাহিত্য সংস্কৃতিকে অগ্রাধিকার দেয়। এক্ষেত্রে তারা সহজেই একে অপরের সঙ্গে মিশে যেতে পারে। একই জাতীয়তায় তাদের মধ্যে একটি বন্ধন সৃষ্টি হতে পারে। এজন্য সাংস্কৃতিক ক্ষেত্রে জাতীয়তার গভীরতা একটু বেশি, কারণ তারা ভাবে একই বংশের, তারা সকলে একই রক্তের, একইভাবে তারা বংশভূত হতে পারে।
ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে জাতীয়তা। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে জাতীয়তা আলোচনা করতে গেলে বলতে হয় যে ভৌগোলিক অবস্থান, ভৌগোলিকভাবে একই স্থানে বসবাসরত জাতিগুলোকেই বোঝানো হয়। কিন্তু ভৌগোলিকভাবে যখন একই অঞ্চলের একই স্থানের বসবাস করতে থাকে তখন তাদের মধ্যে একটি আঞ্চলিকতা এসে যায়। এক্ষেত্রে আঞ্চলিকতার ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভৌগোলিকভাবে তারা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে ভৌগোলিক অবস্থান, রাষ্ট্রীয় পরিচয় ও মানুষের এই ধরনের জাতীয়তা নির্ধারণ হতে পারে। যেমন বাংলাদেশি, ব্রিটিশ, এগুলো ভৌগোলিক অবস্থান ক্ষেত্রে জাতীয়তা। জাতীয়তা নির্ধারণের এই নীতি, এই দ্বৈত নীতিকে মূলত জাতীয়তার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভৌগোলিক অবস্থান থেকে জাতীয়তা নির্ধারণের নীতি আলোচনা করা যেতেই পারে। তাহলে আমরা জাতীয়তা নির্ধারণের নীতি সম্পর্কে জানলাম। এখন আমরা আলোচনা করব দেশপ্রেম। এই দেশপ্রেম মূলত একটি জীব তার বাসস্থানকেই ভালোবাসে। সেই ক্ষেত্রে মানুষ তার জন্মভূমিকে অধিক বেশি ভালোবাসে। যেহেতু আমরা এক মানুষ জাতি, আমরা যেখানেই বসবাস করি আমরা অঞ্চলভেদে বা দেশ হিসাবে আমরা দেশকে অনেক বেশি ভালোবাসি। তাই তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এক্ষেত্রে আমাদের ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, মা, মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালোবাসা দরকার। এই জন্য আমরা দেশকে অবশ্যই সকলেই ভালোবাসি। আমরা দেশের জন্য প্রাণও দিতে পারি। একটি দেশের জনগণ অবশ্যই দেশের উন্নয়ন কামনা করবে, দেশকে ভালোবাসবে, দেশের প্রতি তার শ্রদ্ধা থাকতেই হবে। তাহলে আমরা সকলেই মিলে দেশপ্রেমে আগ্রহী হতে পারি। এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আসলেই তাই, দেশকে ভালোবাসতেই হয়। মায়ের মতোই দেশকে আমরা সবাই ভালোবাসি। দেশের জন্য আমরা জীবন দিতে পারি। দেশের কোনো ক্ষতি হলে আমরা অবশ্যই প্রাণপণে ছুটে যাই। দেশের কোনো একটি ভালো খবর আসলে আমরা অবশ্যই খুশি হই এবং দেশের যখন কোনো বিপদ হয় আমরা নিজেদের জীবন বাজি রাখতেও প্রস্তুত থাকি। এক্ষেত্রে আমরা বলতে পারি দেশের জন্য বিভিন্ন কাজ আছে, দেশের কাজ আমাদের অবশ্যই করতে হবে। দেশপ্রেম হিসাবে দেশপ্রেম করতে বা দেশের প্রেম যে গুরুত্ব, সেই ক্ষেত্রে আমরা দেশের যে কাজ আছে এগুলো করতে হবে। দেশের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে এই ধরনের কোনো কিছু দেখলে অবশ্যই আমাদের সেটার বিরুদ্ধে লড়তে হবে। আমরা এখন বলতে পারি যে আমাদের শেখ মুজিবুর রহমান আমাদের দেশের জন্য তার নিজের জীবন বাজি রেখেছিলেন। কিন্তু এরকম অনেকেই আছে তারা দেশের জন্য নিজেদের জীবন বাজি রেখেছে। এরপরে আমরা বলতে পারি দেশের জন্য যারা অন্যায় কাজ করছে, অত্যাচার, তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। অন্যায় দেখলে আমাদের অবশ্যই যেতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়। দেশপ্রেমে যারা দেশের বিরোধিতা করছে, দেশে যারা সন্ত্রাসী কার্য পরিচালনা করছে, অবৈধভাবে দেশের কাজ করছে, এর ক্ষেত্রে আমাদের নাগরিক হিসাবে আমরা অবশ্যই নাগরিকের কর্তব্য হিসাবে আমরা অবশ্যই সেটার বিরুদ্ধে দাঁড়াবো, রুখে দাঁড়াতে হবে। এছাড়া আমরা যখন দেখছি যে দেশের অস্থিরতা বিরাজ করছে সেক্ষেত্রেও আমাদের কাজ করতে হবে। আমরা দেশপ্রেমের গুরুত্বর ক্ষেত্রে এটাই বলতে পারি, দেশকে ভালোবাসলে কখনোই আমরা জঙ্গিবাদ বা উগ্রপন্থী এদের সঙ্গে আমরা কখনো হাত মিলাবো না। এরা দেশপ্রেমিক হিসাবে না, এরা দেশের বিরুদ্ধে কাজ করছে, এটাই আমাদের ভাবতে হবে। কারণ আমাদের হিটলারের কথাই বলতে পারি, হিটলার কিন্তু দেশের জন্য একটা কলঙ্ক। সেই ক্ষেত্রে আমরা আমাদের দেশকে
নিজেদের দেশকে যেভাবেই হোক যতটুকু পারি সেভাবে আমরা ভালোবেসে যাব। ঠিক আছে ছাত্রছাত্রীর প্রিয় ছাত্রছাত্রী, তোমরা অবশ্যই এই বিষয়গুলো আলোচনা করবে। আর তোমাদের কাছে অবশ্যই বই আছে, তোমরা অবশ্যই এগুলো পড়বে। তোমাদের কিন্তু কোর্স কমপ্লিট হচ্ছে, আমরা সব স্যার ম্যাডাম এগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা অবশ্যই ভালো থেকো। আল্লাহ হাফেজ।